হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার থেকে দেখো ফিজিক্যাল সায়েন্সের পেজ নম্বর 592। এখানে তোমাদের যে সেটটা দেওয়া হয়েছে সেখানকার আমরা সমস্ত 1 মার্কসের কোশ্চেনের আনসার অর্থাৎ বিভাগ ক এবং বিভাগ খ থেকে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা পরপর দেখে নেব। দেখো, আমাদের আজকে সেটে বিভাগ ক থেকে প্রথম এমসিকিউ দেওয়া হয়েছে। উত্তপ্ত ভূপৃষ্ঠ যে রশ্মি বিকিরণ করে সেটি হলো ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি। চার্লসের সূত্রে ভি বনাম টি, এখানে দেখো স্মল টি কেমন, এই লেখচিত্র তাপমাত্রা অক্ষকে কোন তাপমাত্রায় মানে কত ডিগ্রি সেলসিয়াসে ছেদ করে। আমরা জানি যখন ভি বনাম স্মল টি লেখচিত্র অঙ্কন করি তখন সেই লেখচিত্রটাকে বর্ধিত করলে পিছনের দিকে, তাই না, এটা আমার সলিড লাইন হয়, এটা ডট ডট দিয়ে এখানে পিছনের দিকে -273 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ অপশন সি এত উষ্ণতায় কিন্তু মানে তাপমাত্রার অক্ষটাকে ছেদ করে। এরপরে 1.3 দেখো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপে বিয়োজিত করলে উৎপন্ন ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ কত হবে। আমরা যখন ক্যালসিয়াম কার্বনেট CaCO3 কে উত্তপ্ত করি তখন উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, তার সঙ্গে কার্বন ডাই অক্সাইড। এবার এটা দেখো ক্যালসিয়ামের ভর আমরা জানি 40, তাহলে 40 প্লাস কার্বন হচ্ছে 12, অক্সিজেন 16, তাহলে 3 16 48, 48 আর 12 হয়ে যাচ্ছে 60, 60 আর 40 100, তার মানে এটা 100। এবার দেখো 100 গ্রাম দিলে এখানে কত উৎপন্ন হবে, ক্যালসিয়ামের ভর হচ্ছে 40 আর অক্সিজেনের ভর হচ্ছে 16, তাহলে 40 আর 16 হচ্ছে 56, তার মানে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে আর বাকি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ হচ্ছে 56 গ্রাম, তার মানে অপশন এ। এরপরে কঠিনের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার, কঠিনটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হ্রাস পেলে এখানে কিন্তু মানে তাপ পরিবহনের হারটাও কিন্তু হ্রাস পাবে, মানে কমবে। পাতলা লেন্সের আলোক কেন্দ্রের মধ্য দিয়ে আলোক রশ্মি গেলে এক্ষেত্রে আলোক রশ্মির কোনো চ্যুতি ঘটে না, মানে আলোক রশ্মি সোজা পথে কিন্তু যায়। এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরণের সময় আলোর যে ধর্ম অপরিবর্তিত থাকে সেটি হচ্ছে আলোর কম্পাঙ্ক, কেমন। এরপরে 10টি ইলেকট্রনকে একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য যদি W হয় তাহলে বিন্দু দুটির মধ্যে বিভব পার্থক্য কত হবে। এখানে বিভব পার্থক্য হয়ে যাবে দেখো W/10E, কেমন। 10টি ইলেকট্রনকে যেহেতু আমরা নিয়ে যাচ্ছি তার মানে অপশন এই কিন্তু হয়ে যাবে কারেক্ট আনসার। এরপরে 1.8 দেখো একটি দণ্ডচুম্বককে কোন রিং এর মধ্য দিয়ে বিনা বাধায় পড়তে দিলে তার ত্বরণ হবে, এটা ত্বরণ কিন্তু অভিকর্ষজ ত্বরণের থেকে কম হবে। নেক্সট 1.9 দেখো এখানে যে পরমাণুটা দেওয়া হয়েছে এই পরমাণু থেকে যখন বিটা কণা নির্গত হয় তখন Y তৈরি হয়, তাহলে Y এর সংকেত কি হবে। আমরা জানি যখন বিটা কণা বের হয় তখন পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে যায়। যদি নিচে 10 থাকতো তাহলে 10 তারপরে 1 বেড়ে গিয়ে সেটা 11 হয়ে যেত। এখানে Z দেওয়া হয়েছে, তাহলে 1 বেড়ে গেলে কত হবে Z+1। এবং ভর সংখ্যা কিন্তু বিটা কণা যখন নির্গত হয় তখন কিন্তু ভর সংখ্যার কোনরূপ কোনো পরিবর্তন ঘটে না, মানে ভর সংখ্যা এই থাকবে, শুধুমাত্র পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে যাবে যেহেতু একটা বিটা কণা। যদি দুটো বিটা কণা বের হতো তাহলে সেখানে Z+2 হয়ে যেত, কেমন। তার মানে এখানে অপশন এ আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট দেখো 1.10 পর্যায় সারণীতে বিরল মৃত্তিকা মৌলগুলির অবস্থান, আনসার হবে দেখো এখানে অপশন ডি, ষষ্ঠ পর্যায়। নেক্সট লিথিয়াম, অক্সিজেন, ফ্লোরিন, নাইট্রোজেন মৌল চারটির পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রম হলো, এখানে ঊর্ধ্বক্রমটা আমরা পেয়ে যাচ্ছি দেখো অপশন ডি, ফ্লোরিন, তারপরে হচ্ছে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তারপরে হচ্ছে লিথিয়াম। 1.12 সমযোজী ত্রিবন্ধন থাকে যে অণুতে সেটি হলো সমযোজী এবং ট্রিপল বন্ড প্রেজেন্ট রয়েছে, দেখো কোনটার মধ্যে, অপশন বি, নাইট্রোজেন অণুর মধ্যে। এরপরে হিমায়ক রূপে তরল অ্যামোনিয়া ব্যবহৃত হয়, তার কারণ কি, এটি অত্যন্ত উদ্বায়ী মানে ভোলাটাইল, তার মানে অপশন এ। কোন ধাতুটিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না, এখানে আনসার হবে দেখো অপশন ডি, ম্যাগনেসিয়াম। আর শেষ এমসিকিউ, ফ্রাইং প্যান তৈরি করতে ব্যবহার করা হয়, আনসার হচ্ছে দেখো এখানে টেফলন। এরপর বিভাগ খ আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম উল্লেখ করো। তোমরা অনেক লিখতে পারবে, পেট্রোল লিখতে পারো, ডিজেল লিখতে পারো, কেমন। নেক্সট বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো। বায়োগ্যাসের ব্যবহারে তোমরা লিখবে দেখো রান্নার কাজে গ্যাসীয় জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। নেক্সট কোয়েশ্চেন বলছে অথবা দিয়ে সুপারসনিক বিমান থেকে নির্গত যে গ্যাস ওজোন স্তর ভেঙে দেয় সেই গ্যাসটি কি, সেই গ্যাসটি কিন্তু হয়ে যাবে দেখো নাইট্রিক অক্সাইড। এরপরে
স্থির উষ্ণতায় একটি গ্যাসের আয়তন 200 সিসি, চাপ হ্রাস করে প্রাথমিক চাপের অর্ধেক করলে ওর আয়তন কত হবে। দেখো প্রাথমিক চাপ আমি ধরে নিলাম P1 এত এটিএম। এবার অন্তিম চাপ বলছে যে প্রাথমিক চাপের অর্ধেক, তার মানে প্রাথমিক চাপ P1 ছিল তার অর্ধেক মানে P1/2। প্রাথমিক আয়তন যদি 200 সিসি হয় তাহলে V2 কত হবে। আমাকে এখানে প্রশ্ন হচ্ছে অন্তিম আয়তন V2 কত। আমরা জানি বয়েলের সূত্র অনুসারে P1V1 ইজ ইকুয়াল টু P2V2। তাহলে V2 কত হবে P1V1 বাই এখানে P2 চলে আসবে। তাহলে P1 আমরা বসালাম, V1 হচ্ছে 200, P2 মানে হচ্ছে দেখো P1/2, তাহলে P1/2 এই 2টা আমার উপরে চলে আসলো। P1 কেটে যায়, তাহলে 200 ইন্টু 2 তার মানে হয়ে যাচ্ছে 400 সিসি। নেক্সট কোশ্চেন দেখো 2.4 অ্যাভোগাড্রো সূত্রে ধ্রুবক রাশিগুলি কি কি। এখানে আনসার হবে দেখো গ্যাসের উষ্ণতা এবং চাপ, এই দুটো হচ্ছে অ্যাভোগাড্রো সূত্রের ধ্রুবক রাশি। অথবা দিয়ে দেখো গ্যাসীয় পদার্থের অণুগুলি অনবরত পাত্রের দেওয়ালে আঘাত করায় গ্যাসের চাপের সৃষ্টি হয়, এটা কিন্তু সত্য। এরপরে দ্বিধাতব পাতের একটি ব্যবহার উল্লেখ করো। এখানে তোমরা লিখবে যে ফায়ার অ্যালার্ম তৈরিতে দ্বিধাতব পাত ব্যবহার করা হয়। এছাড়া থার্মোস্ট্যাট তৈরি করতেও কিন্তু আমরা দ্বিধাতব পাতের ব্যবহার করে থাকি। এরপরে দন্ত চিকিৎসক কোন ধরনের দর্পণ ব্যবহার করেন। এখানে আনসার হবে অবতল দর্পণ। অস্তরবির রক্তরাগের কারণ কি। এখানে দেখো কোশ্চেনটা একটু অন্যভাবে দেওয়া হয়েছে। দেখো এখানে বলা হচ্ছে যে সূর্য যখন অস্ত যায় তখন সূর্যকে লাল দেখায় কেন। তার কারণ হচ্ছে আলোর বিক্ষেপণ। লাল আলোর যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আর যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় তার বিক্ষেপণটা কম হয়, তাই না। তার মানে লাল আলোর বিক্ষেপটা কম। এবার কি হচ্ছে বাকি আলোগুলো কিন্তু বেশি বিক্ষিপ্ত হয়, যেহেতু তাদের তরঙ্গ দৈর্ঘ্যটা লাল আলোর থেকে কম, তার জন্য সেই আলোগুলো বিক্ষিপ্ত হয়ে যায় এবং আমাদের চোখে আসে না। যেহেতু অনেকটা রাস্তা এগোতে হয় তখন আমাদের চোখে এসে পৌঁছায় না। কিন্তু লাল আলো যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বিক্ষেপটা কম, মানে বিক্ষেপণটা যেহেতু কম হচ্ছে, তার জন্য সেটা কিন্তু আমরা দেখতে পাই। এবং সূর্যোদয়ের সময় এবং সূর্যাস্তের সময় দুটো সময় কিন্তু আমরা সূর্যকে লাল দেখতে পাই। তাহলে মেন কারণ হচ্ছে এখানে আলোর বিক্ষেপণ। এরপরে দেখো আধানের মাত্রা হবে আইটি, কেমন। নেক্সট হচ্ছে গৃহস্থালীর বর্তনীতে লাইভ তার ছাড়া আর কি কি ব্যবহার করা হয়। এখানে নিউট্রাল তার এবং আর্থ তার এই দুটো কিন্তু ব্যবহার করা হয়। নেক্সট অথবা দিয়ে প্রশ্ন দুটি বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে একটিতে 10 কুলম্ব আধান সৃষ্টি হয়। দেখো এখানে এক্সট্রা দিয়েছে, কোশ্চেনটা ঠিকঠাক বলা হয়নি। এখানে তোমার বলেছে যে -1 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা কত। 1 কুলম্ব আধান মানে সেখানে ইলেকট্রন রয়েছে 6.25 ইন্টু 10⁻18 এতগুলো। 2.10 বিটা কণার আধান কিরূপ। আনসার হবে ঋণাত্মক। ম্যাচিংটা দেখো দেখে নেব। নোবেল গ্যাস এটা কিন্তু হয়ে যাবে দেখো রেডন 2.11.1। একটি মুদ্রা ধাতু বা কয়েন এজ মেটাল এটা হচ্ছে দেখো সিলভার 2.11.2। ক্ষারীয় মৃত্তিকা ধাতু মানে সেকেন্ড যেটা রয়েছে গ্রুপ রয়েছে সেখানে আমাদের কি আছে ক্যালসিয়াম 2.11.3। আর তীব্রতম জারক মৌল হচ্ছে ফ্লুরিন 2.11.4। এরপরে দেখো ক্রমহ্রাসমান আয়নী ভবন বিভব অনুসারে সাজাও। নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন, বোরন, ফ্লোরিন। এখানে আনসারটা হবে দেখো সব থেকে বেশি হচ্ছে ফ্লোরিনের, তার থেকে কম অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তারপরে কার্বন, তারপরে বোরন। বোরনের হচ্ছে সব থেকে কম। তার কারণ হচ্ছে পর্যায় বরাবর যখন আমরা ডান দিকে যাই তত আয়নাইজেশন যে এনার্জি সেটা কিন্তু বাড়তে থাকে, আর শ্রেণী বরাবর নিচে নামলে সেটা কমতে থাকে, কেমন। তার জন্য আসল যে ট্রেন্ড ক্রমহ্রাসমান মানে বড় থেকে ছোট লিখতে হবে, তাহলে এরকম ভাবে তোমরা লিখবে। নেক্সট কোশ্চেন বলা হয়েছিল যে 4টি মৌল দ্বারা গঠিত একটি আয়নীয় যৌগের নাম। আমি এখানে লিখেছি দেখো সোডিয়াম বাইকার্বনেট NaHCO3। তাহলে এখানে সোডিয়াম রয়েছে, হাইড্রোজেন রয়েছে, কার্বন রয়েছে, অক্সিজেন রয়েছে, তাহলে 4টি মৌল রয়েছে। পরের কোশ্চেন বলা হচ্ছে যে 2টি উদাহরণ দাও যেখানে কেন্দ্রীয় মৌলের অষ্টকপূর্তি ছাড়াও যৌগ গঠিত হতে পারে। এখানে আমি 3টি যৌগের নাম লিখেছি, লিথিয়াম হাইড্রাইড, বোরন ট্রাইফ্লোরাইড আর ফসফরাস পেন্টাক্লোরাইড। কিন্তু কেন্দ্রীয় মৌল বলেছি যেহেতু তার জন্য তোমরা এই দুটো এক্সাম্পল লিখবে, কেমন, বোরন ট্রাইফ্লোরাইড আর ফসফরাস পেন্টাক্লোরাইড। এখানেও কিন্তু অষ্টকপূর্তি ঘটেনি, কিন্তু কেন্দ্রীয় পরমাণুর ব্যাপারটা এখানে নেই, তার জন্য তোমরা এই দুটো এক্সাম্পল দেবে। এরপরে 2.14 ড্যাশ চিহ্ন দিয়ে NH3 অণুর প্রথাগত উপস্থাপনা দেখাও। তোমরা এরকম ভাবে দেখাবে। দেখো হাইড্রোজেনের বহিস্থ কক্ষে ওদের তো একটা ইলেকট্রন,
নাইট্রোজেনে দেখো যেটা আউটার মোস্ট অরবিট সেখানে তোমার 5টা ইলেকট্রন থাকে, সেখানে আমি দেখিয়েছি 1 2 3 4 5। এরকম ভাবে দেখো এই দুটো ইলেকট্রন মিলে একটা ইলেকট্রন জোড়, এই দুটো মিলে ইলেকট্রন জোড়, এই দুটো মিলে একটা ইলেকট্রন জোড় গঠন করেছে, নিয়ে সমযোজী বন্ধন গঠিত হয়েছে। আর দুটো ইলেকট্রন দেখো বন্ধনে অংশগ্রহণ করেনি, এরা হচ্ছে লোন পেয়ার অফ ইলেকট্রন। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল স্ট্রাকচার। এরপরে বলেছে পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎ লিপনে অ্যানোডটি কি? যে জিনিসটার প্রলেপ দেব সেটাই হচ্ছে অ্যানোড। এখানে সিলভারের প্রলেপ দিচ্ছি, তার জন্য বিশুদ্ধ সিলভারের দণ্ড এটাকে অ্যানোড হিসাবে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, কার্বন ডাই অক্সাইড অণুর লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো। এখানে দেখো আমি অক্সিজেনে যে সমস্ত ইলেকট্রন সেগুলো আমরা লাল কালিতে দেখিয়েছি। অক্সিজেন মানে তার পারমাণবিক সংখ্যা 8, তাহলে ইলেকট্রন বিন্যাস 2,6। তাহলে বহিস্থ কক্ষে 6টি ইলেকট্রন আমরা দেখিয়েছি, এখানেও এটা 6টা ইলেকট্রন দেখিয়েছি। কার্বনের হচ্ছে পারমাণবিক সংখ্যা 6, মানে বহিস্থ কক্ষে 4টি ইলেকট্রন আমরা এরকম ব্লু কালিতে দেখিয়েছি। এরপর দেখো দুটো দুটো করে 4টি ইলেকট্রন, এখানে 2 জোড়া ইলেকট্রন জোড়, এখানেও 2 জোড়া ইলেকট্রন জোড় গঠিত হবে। 1 জোড়া মানে একটা বন্ড, এই 1 জোড়া মানে আরেকটা বন্ড, তাহলে ডাবল বন্ড, এদিকেও দেখো ডাবল বন্ড তৈরি হয়েছে, নিয়ে কার্বন ডাই অক্সাইড অণু গঠিত হয়। তাহলে এরকম ভাবে তোমরা স্ট্রাকচারটা কিন্তু অঙ্কন করবে। নেক্সট, নেসলার বিকারক কি? তোমরা এখানে আনসারটা লিখবে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের মানে K2HgI4 এর ক্ষারীয় দ্রবণকে নেসলার বিকারক বলে। পরে বলছে দেখো যে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। TNT ট্রাই নাইট্রো টলুইন, তাই না, টলুইন, এই প্রস্তুতিতে গাঢ় HCl ব্যবহার করা হয়। গাঢ় HCl ব্যবহার করা হয় না, গাঢ় নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়, HNO3 ব্যবহার করা হয়, তার মানে এটা হচ্ছে মিথ্যা। এরপরে গান মেটাল কি? গান মেটাল দেখো এটা হচ্ছে তামা 85% থাকে, জিঙ্ক থাকে 5%, এসএন মানে টিন থাকে 10%। তাহলে তামা, জিঙ্ক আর টিনের সংকর ধাতু হচ্ছে গান মেটাল। এটি বন্দুক, যুদ্ধের নানা অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। আর আজকে সেটের শেষ প্রশ্ন, সত্য না মিথ্যা লেখো। দেখো মিথানল এর সাধারণ নাম ফর্মালডিহাইড, মিথানল কিন্তু নয়, মিথানল। তাহলে এটা হচ্ছে অ্যালডিহাইড এবং এটা কিন্তু সত্য দেওয়া হয়েছে, তার কারণ মিথানল মানে হচ্ছে HCHO, এটাকে কিন্তু ফর্মালডিহাইডও বলা হয়। তাহলে আজকে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে দেখো ফিজিক্যাল সায়েন্স আর একটা সেট সলভ করে নিলাম। আজকে ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তোমাদের কোনো প্রবলেম থাকলে বা কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কিন্তু তোমরা ইউটিউবের কমেন্ট সেকশনে জানাতে পারো। আজকে ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-2024 এই প্লেলিস্টের লিংকে ক্লিক করে পুরোনো ক্লাসগুলি অবশ্যই দেখে নিও। তাহলে আজকে ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।